শুনো, অনেকে যারা প্রেম করে ওদের প্রেমটা পার্ক আর সিনেমা হল পর্যন্তই সীমাবদ্ধ থাকে, কিন্তু আমার প্রেমটা দেখো বাসর ঘর পর্যন্ত কিন্তু আমি টেনে নিয়ে আসছি। ওয়াশরুমের কাপড়গুলো আপনি ধুয়ে দিবেন, আর আপনার এই বুড়ি বউ। আমার বাবাকে দেখে ওনারা দুজনেই চমকে উঠলেন। আমার শ্বশুর এগিয়ে গিয়ে বললেন, আরে বাবু, তুই এখানে? কথা নেই বার্তা নেই, হঠাৎ করে বিদেশ থেকে চলে আসলি যে, ব্যাপারটা কি? পাশ থেকে আমার শাশুড়ি বলে উঠলেন, আরে নিজের টাকায় বিদেশে যায়নি তো, গেছে তো আমার জমানো টাকা আর আমার গহনা বিক্রির টাকায়। ইনকাম হোক বা না হোক সেটা তো তার দেখার বিষয় না। আমার শাশুড়ি এরকম খোঁচা মারা কথা শুনে বাবা আর কিছু না বলে সে তার ভাইয়াকে জিজ্ঞাসা করলো, ভাই, আমার স্ত্রী পিয়া কোথায়? এ কথা শোনা মাত্রই আমার শ্বশুর বলল, তোর স্ত্রীর খোঁজ নিতে চাস? এই দেখ। এই কথা বলে পকেট থেকে মোবাইলটা বের করে ওই ভিডিওটা দেখাইলো। এই ভিডিওটা দেখা মাত্রই বাবা যখন দেখলো যে মাকে ওই কাজের ছেলের সাথে, তখন নিজে অবাক হয়ে গেলেন। বাবা তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না। তার মনে হয়েছে অনেক বড় একটা পাথর তার বুকের উপর কেউ চাপা দিয়ে রাখছে। আমার শাশুড়ি আমার বাবাকে বলল, কতবার বললাম যে যা হওয়ার হয়ে গেছে, অন্তত তোমার পেটের বাচ্চাটার কথা চিন্তা করে এই সংসার ছেড়ে যায় না। কিন্তু বাপু কে শুনে কার কথা, সে চলেই গেল। সে বলল সে নাকি আর এই সংসার করবে না। তোর বউ বলছে আমি টাকার জন্য বিয়ে করিনি, আমি আমার স্বামীর সুখ আদর ভালোবাসা পাওয়ার জন্য বিয়ে করেছি। কিন্তু সেই স্বামী যদি প্রবাসে পড়ে থাকে তাহলে আমার আর এই সংসার করে লাভ কি? তার চেয়ে আমি ওই কাজের ছেলের সাথে সংসার করব। এই কথা বলে সে আমাদের কাজের ছেলে ফাহিমের সাথে পালিয়ে গেছে। ভাই আর ভাবির মুখে এরকম কথা শুনে তারপর ওই ভিডিওটাতে মার সাথে কাজের লোকটাকে দেখে বাবা আর এসব কিছু বিশ্বাস না করে থাকতে পারলেন না। এরকম একটা ধাক্কা খাওয়ার পরই বাবা সেখানে স্ট্রোক করে ফেলে। শুনেছিলাম বাবা নাকি সেখানেই ইন্তেকাল করেছিলেন। এই ছিল আমার বাবা আর মায়ের কাহিনী। আমার মায়ের এই অপমানের প্রতিশোধ নিতে আমি কলেজ লাইফ থেকে বিজয়কে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। সেও আমার প্রস্তাবের টোপ গিলে ফেলেছিল, যার কারণে আমি আজকে তার স্ত্রী আর তার বাসর ঘরে বসে আছি। বাবা মায়ের এসব জীবন কাহিনী ভাবছিলাম আর বসেছিলাম, হঠাৎ দেখি বিজয় আমার রুমে ঢুকলো। দরজাটা লাগিয়ে মিটি মিটি হাসতে হাসতে আমার সামনে আসলো। আমি তাকে দেখে বললাম, কি ব্যাপার, এরকম হাবলার মতো হাসছো কেন? সে বলতেছে, শুনো, অনেকে যারা প্রেম করে ওদের প্রেমটা পার্ক আর সিনেমা হল পর্যন্তই সীমাবদ্ধ থাকে, কিন্তু আমার প্রেমটা দেখো বাসর ঘর পর্যন্ত কিন্তু আমি টেনে নিয়ে আসছি। আমি বললাম, আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো একজন স্বামী পেয়েছি। তখন সে বলতেছে, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। আমি তখন বললাম, এরকম কথা তো প্রেম করার সময় কত বলছো, তাই পুরোনো কথাগুলো আর ভালো লাগছে না। তখন আমার স্বামী বলে, তাহলে কি করলে তোমার ভালো লাগবে? তখন আমি বললাম, আমি তোমাকে একটা পরীক্ষা নিব, তুমি তো আমাকে কখনো তালাক দিবে না। তখন আমার স্বামী বলল, না, এটা তো প্রশ্নই আসে না। এরপর আমি বললাম, হ্যাঁ, এখন থেকে আমার যা কিছু আছে সবই তোমার, আর তোমার যা কিছু আছে সবকিছুই আমার, তাই না? আর আমাকে তো তুমি প্রচুর বিশ্বাস করো, তাই না? তখন সে বলল, হ্যাঁ, অবশ্যই। এই কথা বলার পরে আমি একটা স্ট্যাম্প আর কলম তার সামনে এগিয়ে দিলাম, দিয়ে বললাম, এই নাও, এটাতে তুমি সিগনেচার করো। তখন সে সেটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। আমি বললাম, শুনো, এটা পড়ার কোনো দরকার নাই, আমি তোমাকে বলতেছি এখানে কি লেখা আছে। ওখানে লেখা আছে, আমি বিজয় চৌধুরী, পিতা মোমিন চৌধুরী, মাতা মুসাম্মদ রাবেয়া চৌধুরী। হঠাৎ করে আমার টাকার প্রয়োজন হওয়ায় দ্বিতীয় পক্ষ জেসি চৌধুরীর কাছ থেকে আমার যত পিতৃসূত্রে পাওয়া সম্পদ আছে এগুলো বন্ধক রাখিয়া নগদ 50 লক্ষ টাকা ধার করিলাম। আমার এসব কথা শুনে আমার স্বামী তো অবাক না হয়ে পারলো না। সে আমতা আমতা করে বলতে লাগলো, এসব কি বলছো তুমি? আমি বললাম, শুনো, তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো আর আমার প্রতি তোমার আস্থা কতটুকু সেটাই এই বাসর ঘরে মেপে দেখছি। এরপরও বললো, না না, তোমার উপর তো আমার পূর্ণ আস্থা আছে। এই কথা বলে সে স্ট্যাম্পে সই করে দিল। আমি বললাম, বাহ, দারুণ তো, এই না হলে আমার স্বামী। পরদিন সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে আমি সবার আগে ঘুম থেকে উঠে গেলাম। ডাইনিং রুমে বসে নাস্তা করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আমি আমার মায়ের প্রতিশোধ নিব। মাকে কথা দিয়েছিলাম যে যে ঘর থেকে বিজয়ের বাবা মা তোমাকে ষড়যন্ত্র করে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, সেই ঘরে আমি তোমাকে তোমার প্রাপ্য সম্মান দিয়ে আবার ফিরিয়ে নিয়ে যাব। এসব ভাবতে ভাবতে আমার নাস্তা করাও শেষ হলো। এই মুহূর্তেই দেখি আমার শাশুড়ি ঘুম থেকে উঠে আসলেন। উনি এসে দেখলেন আমি ড্রয়িং রুমে বসে পায়ের উপর পা তুলে সিগারেট টানছি। উনি তো এসব দেখে অবাক হয়ে গেলেন। আমার কাছে এসে বলতেছেন, এসব কি বৌমা? উনি বললেন, মাগো, তুমি কি আমার বিজয়ের সেই বউ যার সাথে গতকাল তোমার বিয়ে হয়েছে? আমি বললাম, কেন, এটা কি সন্দেহ আছে? কিন্তু তুমি তো নতুন বউ, তুমি যেভাবে সোফায় বসে পায়ের উপর পা তুলে সিগারেট খাচ্ছ, এতে তো আমি ভূত দেখার মতোই মনে করছি। আমি বললাম, শুনেন, এখানে কেউ মরে ভূত হয়নি, তবে কেউ যদি আমার কথা না শুনে আমি সবাইকে মেরে ভূত বানিয়ে ছাড়বো। তখন বললাম যে, আচ্ছা, আপনি সাত সকালে কোথায় যাচ্ছেন? সে বলে, আমি ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম। তখন আমি বললাম, শুনেন, ওয়াশরুমে আমার ভেজা কাপড় চোপড় আছে, আক্কেল করে কাপড়গুলো একটু পরিষ্কার করে ছাদে নাড়তে দিবেন। তখন উনি বলতেছে, বৌমা, তুমি কি বলছো এসব? ভেবেচিন্তে বলছো তো? আমি তোমার শাশুড়ি। আমি বললাম, আমি তো আপনাকে সতীন ভাবছি না, শাশুড়ি ভাবছি বলেই তো এসব বলছি, তা না হলে তো ঘাটটা
ধরে মুড়া দিয়ে ওয়াশরুমে নিয়ে কাপড়গুলা ধুয়ে নিতাম। আমার শ্বশুর যেন শস্যের মধ্যে ভূত দেখলেন, এসব দেখে চিন্তায় পড়ে গেলেন। এসবে তো কেবল শুরু, কারণ ওনাদের বুকে ঝড় তুলতেই তো আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি। আমার শ্বশুর বলল, দেখো মেয়ে, তুমি কিন্তু এই বাড়ির মেয়ে না, তুমি এই বাড়ির বউ, এটা মনে রেখো। আমি ধমক দিয়ে বললাম, আপনি গলা নামিয়ে কথা বলুন। ওয়াশরুমের কাপড়গুলো আপনি ধুয়ে দিবেন, আর আপনার এই বুড়ি বউ আমার খাবার দাবার রেডি করবে। এরপর আমার শ্বশুর আমার স্বামীর রুমের দিকে চলে গেল, গিয়ে বলতেছে, এই হাদারাম, তুই কোথাকার কোন মেয়ে ধরে নিয়ে আসছিস, যে কিনা ড্রয়িং রুমে বসে সকাল থেকে সিগারেট খাচ্ছে আর আমাকে আর তোর মাকে দিয়ে সংসারে সব কাজ করতে বলতেছে। এই কথা বলার পর আমার স্বামীকে নিয়ে ওরা আবার ড্রয়িং রুমে আসলো। আমার স্বামী এসে বলল, কি ব্যাপার জেসি, তুমি নাকি আমার বাবাকে কাপড় ধুতে বলছো আর মাকে রান্না করতে বলছো? আমি বললাম, হ্যাঁ বলছি, তাতে সমস্যা কি? তখন সে বলে, শোনো, উনারা তোমার শ্বশুর শাশুড়ি মানে তোমার মা বাবার মতো। তখন আমি বললাম, হ্যাঁ, উনারা আমার কাছে চাকর আর চাকরানির মতোই, আর তুমিও আমার কাছে বিশ্বস্ত গোলামের মতোই। তখন সে আমাকে বলতেছে, এসব কি বলতেছো? আমি বললাম, শুনো, গলা নামিয়ে কথা বলো। বিয়েতে কত টাকা দেনমোহর দিছো খেয়াল আছে তোমার? পাশে থেকে আমার শ্বশুর বলে, এই হারামজাদা, বিয়েতে কত টাকা দেনমোহর দিয়েছি সেটা বল। আমি বললাম, 50 লক্ষ টাকা। পাশ থেকে আমার শাশুড়ি চোখ বড় বড় করে বলে, এই সামান্য বিয়েতে কেউ 50 লক্ষ টাকা দেনমোহর দেয়? আমি একটা মুচকি হেসে দিয়ে বললাম, শুধু কি 50 লক্ষ টাকা? আপনাদের ছেলে আপনাদের এই বাড়ি আমার কাছে বন্ধক রেখে আরো 50 লক্ষ টাকা নিছে। এই সব মিলে 1 কোটি টাকা না দেওয়া পর্যন্ত আমি যা বলবো আপনারা আমার সাথে তাই করবেন, অন্যথায় কোর্টে গিয়ে কেস করব আপনাদের নামে। আমার কথা শুনে সবাই যে যার মতো কাজে লেগে পড়লো। আমার শাশুড়ি রান্না করে গেল, শ্বশুর মশাই ওয়াশরুমে গেল। বুড়া মানুষ, তারপরেও কষ্ট হচ্ছিল, তারপরে উনি কাজটা করতেছিল। আপনারা ভাবছেন যে এতটা নির্দয় কি করে আমি হলাম? আসলে আমার শ্বশুর শাশুড়ি আমাকে এসব করতে বাধ্য করেছেন। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে গেলাম, গিয়ে মাকে ফোন দিলাম। গতকাল থেকে মার সাথে আমার একবারের জন্য কথা হয়নি। এমন সময় আমার শ্বশুর শাশুড়ি আমার রুমে এসে আমার 2 পা চেপে ধরে বলতেছে, মাগো, তুমি আমাদের এই কিসের শাস্তি দিচ্ছ? তখন আমি বললাম, সেটা জানতে চাইলে বিকেল পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এরপর বিকেলবেলা যখন ড্রয়িং রুমে বসেছিলাম, দরজা খোলা শব্দ শুনে আমরা সবাই ওই দরজার দিকে তাকিয়েছিলাম। আমার মাকে এত বছর পর ঘরে ঢুকতে দেখে আমার শ্বশুর শাশুড়ি চমকে উঠলো। আমার শ্বশুর বলল, বাবুর বউ তুমি এখানে? তখন মা বলল, হ্যাঁ আমি এখানে, আর জেসি আমার মেয়ে, ও আপনাদের একমাত্র ছোট ভাই বাবুর একমাত্র সন্তান। আমার শ্বশুর শাশুড়ির আর বোঝার বাকি রইল না যে ওনাদেরকে আমি কিসের শাস্তি দিচ্ছিলাম। এরপর আমার শ্বশুর শাশুড়ি আমার মাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি আমাদেরকে বাঁচাও, একমাত্র উপরে আল্লাহ আর তুমি ছাড়া আমাদেরকে এই শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার শ্বশুর শাশুড়ি এরকম অসহায় আত্মসমর্পণ দেখে আমি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আপনারা এখন কমেন্ট করে বলেন তো, আমি কি কাজটা ভুল করেছি নাকি ঠিক করেছি?